সম্প্রতি ভারতীয় একজন প্রাক্তন কূটনীতিকের সাথে সার্জিও গোরের বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আজকে প্রধানত সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। পাশাপাশি শেখ হাসিনা যে ফিরছেন, কিসের উপর ভিত্তি করে তিনি ফিরবেন, কবে ফিরবেন, এই বিষয়ে কিছু প্রাসঙ্গিক আলোচনা থাকবে। শুরুতেই সার্জিও গোরের একটা এক্স হ্যান্ডেলের টুইটের ব্যাপারে বলি। গত দুদিন ধরে সার্জিও গোরকে নিয়েই কথা বলছি। আসলে এই মুহূর্তে খুবই প্রাসঙ্গিক ভাবেই এই নামটি বারবার আসছে। সার্জিও গোর চলে যাবার সময় তিনি তার এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন এবং সেই টুইটে তিনি বলেছেন যে বর্তমান সরকারের সাথে তাদের যে পারস্পরিক পার্টনারশিপ এবং অর্থনৈতিক যে সম্পর্ক সেটা আরো জোরদার করার কথা বলেছেন এবং তিনি এই দুই দেশের সম্পর্ক, এই যে গতানুগতিক একটা টুইট করেছেন, এই টুইটে উল্লসিত হয়ে অনেকেই দেখলাম যে দেখো যে আওয়ামী পন্থীরা গুজব ছড়াচ্ছে, আসলে কি এই টুইটেই তো সে বলে গেছে যে সরকারের সাথে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে, সম্পর্ক এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে টুইটে বলা হয়েছে। আমি একটু ফিরে যেতে চাই 2024 সালের মে মাসে। সেই সময়ে বাইডেন প্রশাসনের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে এসেছিলেন। তিনি যাওয়ার সময় বলে গিয়েছিলেন দুই দেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটি নিয়েই তিনি আলোচনা করেছেন এবং এই সার্জিও গোর যে টুইট করেছেন অনেকটা একই ভাষা ছিল ডোনাল্ড লুর। কিন্তু এখন আমরা জানি যে ডোনাল্ড লু মে মাসে এসেছিলেন আসলে রেজিম চেঞ্জের যে জঙ্গি অভ্যুত্থান সেটার ফাইনাল মিটিং করতে। সবার সাথে তিনি মিটিং করে গেছেন, এমনকি এখন ইনফ্লুয়েন্সার লেভেলে পর্যন্ত তিনি মিটিং করেছেন। সুতরাং তারা এক্স হ্যান্ডেলে কি টুইট করলো, কি বিবৃতি দিল, সেটি শেষ কথা নয়। বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট রেজিম চেঞ্জের পর থেকে ভালো নেই। যতগুলো ইন্ডিকেটর আছে একটা দেশকে আপনি ভালো বলবেন, ডেমোক্রেসি বলেন, ইকোনমিক ইন্ডিকেটর বলেন, সোশ্যাল ইন্ডিকেটর বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, মানবাধিকার বলেন, বিচার ব্যবস্থা বলেন, কোন ইন্ডিকেটরে বাংলাদেশ 2005 সালের 5ই আগস্টের পর থেকে সামনে এগিয়েছে? এখন প্রত্যেকটা দেশ, বিশেষ করে এই পশ্চিমা দেশগুলো, তাদের কিন্তু একটা ইনফরমেশন সোর্স আছে। বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি কি তারা তাদের দূতাবাস এবং নিজস্ব চ্যানেলে ইনফরমেশনটা নেয়। ধরেন আমেরিকা জানে বাংলাদেশে আসলে কি হচ্ছে, তাদের স্বার্থ রক্ষায় তারা কতটুকু কথা বলবে, কতটুকু অ্যাক্ট করবে সেটা আলাদা। বাংলাদেশের প্রকৃত অবস্থা জানার জন্য আমেরিকার সরকার বাংলাদেশ দূতাবাসের ওয়াশিংটনে যে প্রেস মিনিস্টার আছে তার মুখের দিকে তাকায় বসে থাকে না। প্রেস মিনিস্টার ফেসবুকে দুটো স্ট্যাটাস দিয়ে যদি মনে করে যে আমেরিকান গভর্নমেন্ট ওইটার উপরেই ডিপেন্ড করে বসে আছে, তাহলে বলতে হবে তিনি বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা 5ই আগস্টের আগে অনেক ফেসবুক সেলিব্রিটি দেখেছিলাম, তারা একটা স্ট্যাটাস দিলে লাখ লাখ রিয়াকশন হইতো। এখন তারা স্ট্যাটাস দিলে ওইটা 100-এর ঘরে নেমে গেছে, কমেন্টস তো পড়েই না, আর যতগুলো কমেন্টস পড়ে সেগুলো খুবই নেগেটিভ। এই কথাগুলো এই কারণেই বললাম যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, তাতে বাংলাদেশকে কেন্দ্র করে যেসব বিশ্বের দেশগুলো ভাবে তারা নতুন করে ভাবছে। যে ইউরোপিয়ান ইউনিয়ন ডক্টর ইউনূসের কোনো অন্যায় চোখে দেখতো না, তারাও কিন্তু এখন নড়ে চড়ে বসেছে এবং তারা আর আগের মতো ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে না। তো এই কথা এই কারণেই বলছি যে সম্প্রতি সার্জিও গোর একজন ভারতের এক্স ডিপ্লোম্যাটের সাথে কথা বলেছেন এবং তিনি সেখানে বলেছেন যে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের মূল্যায়ন সঠিক ছিল না, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না, আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং সাংগঠনিক শক্তিটার ব্যাপারেও আমাদের মিসলিড করা হয়েছিল। এখানে আরেকটু প্রাসঙ্গিকভাবে বলি যে 2024 সালে যখন এই রেজিম চেঞ্জের জঙ্গি অভ্যুত্থানটা হয়, তখন আমেরিকার ক্ষমতায় ছিল বাইডেন প্রশাসন, মানে ডেমোক্র্যাটরা। এই ডেমোক্র্যাটের বিল ক্লিন্টন ফ্যামিলির সাথে ডক্টর ইউনূসের পার্সোনাল রিলেশন ছিল এবং ডক্টর ইউনূস তখন সরাসরি লবিস্ট ফার্মের মাধ্যমে
এবং বিভিন্ন মেশিনারিজ কাজে লাগিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার এগুলো সম্পর্কে ব্যাপক অপপ্রচার করেছে, ব্যাপক ভুল তথ্য দিয়েছে, এবং যার ফলে এই রেজিম চেঞ্জ এবং রেজিম চেঞ্জের পরে আজকে বিশ্ব দেখতেছে যে এখানে তো জঙ্গিবাদের উত্থান হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ ইজ গোয়িং ডাউন সেটা না, এই জঙ্গিবাদের উত্থানের সাথে সারা বিশ্বের শান্তি, নিরাপত্তা, সাউথ এশিয়ার স্থিতিশীলতা জড়িত। এবং এই জায়গাটায় নড়ে চড়ে বসেছে বিশ্ব, যে বাংলাদেশ কি আরেকটা আফগানিস্তান হবে, বাংলাদেশ কি আরেকটা সিরিয়া হবে। এই যে ভারতের এক্স ডিপ্লোম্যাটের কথা বললাম, উনি একটা প্রোগ্রামে আসবে বলে আমরা তার সাথে যোগাযোগ করছি। আপনারা জানেন যে আগামী 5ই আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ায় একটা সেমিনার হবে, আলোচনা সভা বলেন যাই বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটা আলোচনা হবে। সেই আলোচনায় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় থাকবেন, আমাদের সাবেক শিক্ষামন্ত্রী নওফেল থাকবেন, ক্রিকেটার সাকিব থাকবেন, আরো অনেকেই থাকবেন। এবং ধারণা করা হচ্ছে যে ওই মিটিং এ শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন, তার দেশে ফেরার ব্যাপারে কথা বলবেন। এটা এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। আগস্ট মাসেই আবার দিল্লিতে আরো 3টা প্রোগ্রাম হবে। ইউরোপের হ্যান্ড ইন হ্যান্ড একটি মানবাধিকার সংস্থা আছে, তারাও এই ফরেন করেসপন্ডেন্স ক্লাবে একটা মিটিং করবে এবং আরো 2টো প্রোগ্রাম করবে একটা ইউনিভার্সিটিতে, এবং সেখানে ইউরোপের অনেক ডিপ্লোম্যাটরা আসবে। সো পুরো অগাস্ট মাস জুড়ে আমরা কিন্তু এই আলোচনাগুলো শুনবো, বাংলাদেশ বিষয়ক আলোচনা, এবং আরো তথ্য পাবো। তো ওই আগস্টের প্রোগ্রামেই ওই এক্স ডিপ্লোম্যাটকে স্পিকার হিসেবে ইনভাইট করার জন্যই মূলত আমরা যোগাযোগ করেছিলাম। তো তখন এই ইনফরমেশনটা পেলাম এবং এক্স ডিপ্লোম্যাট এটা নিয়ে পত্রিকায় একটা আর্টিকেল লিখেছেন। এটা একটি ব্রিটিশ দৈনিক পত্রিকায়। আমরা ধারণা করছি যে আগামী 1 সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে। সেইখানে এই সার্জিও গোরের সাথে তার যে কথোপকথন, এবং সার্জিও গোর মনে করেন যে শেখ হাসিনার এখন আসলে বাংলাদেশে ফেরার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং শেখ হাসিনার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশ জুড়ে আওয়ামী পরিবার বা আওয়ামী পক্ষে যেমন, আওয়ামী বিপক্ষে বা প্রতিপক্ষেও কিন্তু একটা প্রতিক্রিয়া দেখা গেছে। হ্যাঁ, কেউ আনন্দে উদ্ভাসিত, উদ্বেলিত, কেউ প্রতীক্ষা করছে, কেউ ভয়ে কাঁপছে। এবং প্রতিপক্ষ বিশেষ জামাত তো এখন মোটামুটি রাজনীতিতে ডাউন, এই যে খাদে পড়ছে, যে কাম, লালসা, যৌনতা, পর্ণ, ছবি, এসবের যে খাদে পড়ছে, সেইখান থেকে জামাত কিভাবে উঠবে সেটা ভিন্ন বিষয়। কিন্তু বিএনপির ভেতরেও কিন্তু একটা ভয় ঢুকে গেছে। এই যে শনিবার দিন স্থায়ী কমিটির মিটিং হলো, এ সম্পর্কে সামান্য হিন্টস দিয়েছিলাম গতকাল। সেখানে মন্ত্রীদের সমালোচনা হয়েছে, কিছু মন্ত্রীকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে, অনেককে নতুন করে মন্ত্রী পরিষদে নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। সেখানে রিজভী ভাইকেও একটা বলা হয়েছিল যে আপনিও একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। তখন রিজভী ভাই বলেছে মন্ত্রিত্ব দিয়ে কি হবে, সরকারি তো যেখানে থাকবে না। তার মানে একটা ভয়, একটা আলোচনা তাদের ভেতরে শুরু হচ্ছে। এবং শেখ হাসিনা যদি ফেরে, শেখ হাসিনা কি শুধুমাত্র এই সার্জিও গোরের উপরে নির্ভর করে ফিরবেন, পশ্চিমা রাষ্ট্রসমূহের উপরে নির্ভর করে ফিরবেন? আজকের রাজনৈতিক বাস্তবতায় আমাদের আন্তর্জাতিক সমর্থন দরকার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দিল্লিতেও যখন কথা বলেছি, শেখ হাসিনার কিন্তু প্রধান ভরসার জায়গা বাংলাদেশের মানুষ। তিনি বলেছেন যে আমি বাংলাদেশের মানুষের উপরে আস্থা রেখে দেশে ফিরবো এবং বাংলাদেশের মানুষের কাছেই ফিরবো, এবং বাংলাদেশের মানুষ আমার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। মানে একজন জনদরদি, গণবান্ধব নেতার মতোই কথা বলেছেন তিনি। এবং এখন অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে যে শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন সেদিন তাকে রিসিভ করতে কত লোক যাবে। কেউ বলেন 1 কোটি, কেউ বলেন 2 কোটি, অথচ 5 লাখ লোকও যদি যায় তাহলে কিন্তু ওই শহরটা যেখান থেকে তিনি ঢুকবেন বাংলাদেশে, সেই জায়গাটা কিন্তু একটা মানে অচল অবস্থা তৈরি হয়ে যাবে। তার মানে জনগণের উপরে আস্থা রেখে শেখ হাসিনা ফিরছেন। সহযোগী শক্তি হিসেবে বিদেশি সমর্থন, প্রতিবেশী রাষ্ট্রের সমর্থন, এগুলো ইজ অল ফাইন, বাট শেখ হাসিনার আস্থার মূল জায়গাটা হলো বাংলাদেশের মানুষ। এবং গত 2 বছরে এত অত্যাচার নির্যাতনেও কিন্তু আওয়ামী লীগ ভেঙে পড়েনি, বরং আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়েছে, তৃণমূল আওয়ামী লীগ অনেক শক্তিশালী হয়েছে। এবং আমার ধারণা 1981 সালের 17ই মে দেশে আসার পর থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার যে জনপ্রিয়তার গ্রাফ যদি করি,
তাহলে এখন নিঃসন্দেহে তিনি মানুষের কাছে ভীষণ জনপ্রিয়, তার জনপ্রিয়তার গ্রাফ এখন অনেক উঁচুতে। সো শেখ হাসিনা ফিরবেন, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে ফিরবেন, কিন্তু এখন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন কিংবা তার আগে ফিরবেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এবং দেশে ফেরার আগে তিনি একটু আজমির শরীফে যেতে চান। আজমির শরীফে বঙ্গবন্ধুও গিয়েছিলেন, নেত্রী অনেকবার গিয়েছেন। তো এবার যদি তিনি যান আজমির শরীফে, তো বঙ্গবন্ধু যে আজমির শরীফে গিয়েছিলেন তার একটা ছবি কিন্তু আছে, এবং ছবিটা আমাদের কাছে আছে। আমরা সেই ছবিটা প্রিন্ট করে বাধাই করে বাংলাদেশ থেকে সেটা নেত্রীর কাছে অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি। সুতরাং সবকিছু ঠিকঠাক মতোই চলছে এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের কাছে তাদের নেত্রী শেখ হাসিনা ফিরে আসবেন। বিএনপি সরকার ক্ষমতায় এসেছে প্রায় 6 মাস হলো। আমাদের স্বাধীনতার পর যখনই কোনো নতুন একটি সরকার ক্ষমতায় এসেছে, তড়ি ঘড়ি করে তারা ভারতে সফরে গিয়েছেন। ভারত সরকারের সঙ্গে একটি সমঝোতামূলক সম্পর্ক, এটিকে আপনি অধীনতামূলক মিত্রতা বলেন বা অপরের দাদাগিরি মেনে নেওয়া বলেন, বা ভারতের আধিপত্যবাদের সঙ্গে সমঝোতা, অন্য যে ভাষাই ব্যবহার করেন না কেন, কিন্তু আমাদের অতীত যে ট্র্যাক রেকর্ড, সেই রেকর্ডগুলো হলো যখনই কোনো সরকার ক্ষমতা এসেছেন অমনি সেই সরকারের ভারতের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রাণান্ত চেষ্টা করেছেন। আবার সেই একই সরকার যখন ক্ষমতার বাইরে ছিলেন, ঠিক সেই সময়টিতে তারা ভারত বিরোধী রাজনীতি করেছে। তো সেই দিক থেকে কেবলমাত্র আওয়ামী লীগকে দেখা যায় ব্যতিক্রম। আওয়ামী লীগ যখন রাজপথে ছিল, বিরোধী দলে ছিল, ঠিক সেই সময়টিতে তারা অনেক ক্ষেত্রে ভারতের বন্ধুত্বতা, ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক করার চেষ্টা করেছে এবং কোনো অবস্থাতেই রাজপথে তারা ভারত বিরোধী, যাকে বলা হয়, অবস্থানে যায়নি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, যখন তার ক্ষমতায় ছিল, সেটা 1973 সন, 96 সন এবং 2009 থেকে আজ পর্যন্ত তাদের সঙ্গে ভারতের সম্পর্কটা ছিল ঠিক ভালো মন্দ, টানা পড়েন, এই ভালো এই মন্দ, এই মেঘ এই বৃষ্টি, এইরকম। অ্যাবসলিউটলি ক্ষমতায় থেকে যে আনুগত্য বা দাবিদারি এরশাদ সাহেব করেছেন, কিংবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ভারতকে প্রিভিলেজ দিয়েছেন, বেগম জিয়া যেভাবে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন, ঠিক ওই জিনিসটি আওয়ামী লীগ কখনো করতে পারেনি। আবার যে এখন আওয়ামী লীগ খুব বিপদের মধ্যে আছে, এখন ভারতের সঙ্গে তাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা তারা ঝালাই করার চেষ্টা করছে। আবার শেখ হাসিনা যখন তৃতীয়বারের মতো ক্ষমতায় এলেন টানা, তখন ভারত জোর আপত্তি জানিয়েছিল চীন দেশে যেন না যায়, বা চীনের সঙ্গে যে সম্পর্ক সেটি যেন কৌশলগত না হয়। কিন্তু শেখ হাসিনা জিদ করে বেইজিংয়ে গিয়েছিলেন এবং এসেই তিনি একটার পর একটা বিপদ এবং বিপত্তিতে পড়লেন। এখন এই যে তারেক রহমান সাহেব যে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আছেন, তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, নির্বাচনে বিজয়ী হয়েছেন। একেবারে আমাদের দেশের রাজনীতির অঙ্গনে যারা একেবারে সাধারণ মানুষ, তারাও অনবরত যে কথাটি বলছে যে দিল্লির সঙ্গে একটা সমঝোতা করে, দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে, কিংবা দিল্লির একটা প্রেসক্রিপশন মেনে নিয়ে এই যে বর্তমান সরকার, সেই সরকার গঠিত হয়েছে। এই সরকারে যারা বিরোধী দল যত চিৎকার করুক না কেন, এনসিপি এবং জামাত, তাদের সঙ্গে যে একটা দিল্লির সম্পর্ক রয়েছে, এটা লোকজন বিশ্বাস করে। আর এখন বেশিরভাগ মানুষ আতঙ্কিত অনুভব করছে। এই কারণ হলো, দিল্লির সঙ্গে তারেক রহমান সাহেবের একেবারে শুরুতে যে রিলেশনটি হওয়ার কথা ছিল বা মানুষ যেভাবে এক্সপেক্ট করেছিল, সেই জিনিসগুলো হয়নি। ফলে কি হলো, ভারতের মতো একটি শক্তিশালী রাষ্ট্র, তাদের চাণক্য নীতি আছে, তাদের সফট পাওয়ার আছে, তাদের সীমান্ত আছে, তাদের ট্রেড অ্যান্ড কমার্স আছে, তাদের ইন্টারন্যাশনাল মিডিয়া আছে, ইভেন বেটার দেন আমেরিকা। এই বিষয়গুলো দিয়ে যদি সরকারকে চাপে ফেলে, তারেক রহমান সাহেবকে চাপে ফেলে, তখন কি হতে পারে? এই যে কি হতে পারে, এটি নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ আছে, বিএনপির মধ্যে এক ধরনের আতঙ্ক আছে এবং বিএনপির অনেক নেতা
তারা গোপনে প্রকাশ্যে নানাভাবে ঠিক এই তাদের যে হতাশার কথা তারা মুখ ফসকে অনেকে বলে ফেলেন।